নিখোঁজের এক সপ্তাহ পর ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হলো ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ। কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়। কলকাতা পুলিশ জানায়, খুন করে এমপি আনারের মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মরদেহের কিছু অংশ মিলেছে কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাটে। খুনে জড়িত সন্দেহে ৫ জনকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে দুজনের আটকের খবর মিলেছে। গত ১২ মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর হয়ে ভারতে যাওয়ার একটি ভিডিওতে দেখা যায় আনোয়ারুল আজিমকে। সবশেষ গত ১৪ মে পরিবারের সাথে যোগাযোগ হয়। ১৬ মে ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের কাছে তার মোবাইল থেকে একটি মিসড কল আসে। এরপর থেকে লাপাত্তা ছিলেন আনার। এ ঘটনায় বরানগড় থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে পূর্ব পরিচিত এক ব্যক্তি। এতে বলা হয়, এমপি আনার বিশেষ কাজে দিল্লি পৌঁছান। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এমপি আনার। শুনছিলাম তো এখানে কিছু আছে, মানে কিছু মারা খারাপ গেছে, কিছু আছে, পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কি আছে। এখনো আজও কোনো কিছু শোনা হয়নি। পুলিশ আসছে, এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ লোক? নিউটাউন থানা না বাইরে? এখন নিউটাউন থানা, এই সকালবেলা এখন নিউটাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে, এই হচ্ছে। ভেতরে সার্চ করলো ওরা? সেটা আমরা বলতে পারবো না। আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করে? না, সেটা। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, পুলিশ কি এখন পর্যন্ত কিছু বলেছে কিনা? কাকলি, এখনো পর্যন্ত এটা কিন্তু কনফার্ম যে দেহ একেবারে সম্পূর্ণ দেহ উদ্ধার করার কোনো প্রশ্নই আসেনি। দেহ উদ্ধার হয়নি। যেটা উদ্ধার হয়েছে সেটা কিন্তু দেহাবশেষ। ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কিন্তু দিনভর কাজ করছে। ইতিমধ্যে ফরেনসিকের একটা টিম পৌঁছে গিয়েছে। তারা কিন্তু দেহের যে দেহাবশেষ সেটা রেস্কিউ করার চেষ্টা করছে এবং পরিবারের সাথে ডিএনএ মিলিয়ে দেখার যে চেষ্টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলছে। দেহের যে অংশ অর্থাৎ বলা হচ্ছে ৬ জনের একটা বাংলাদেশি দল, অর্থাৎ এমপির সাথে যে দুজন এসেছিলেন তার বাদে আরো ৪ জন, তারা কিন্তু আগে থেকে কলকাতায় উপস্থিত ছিলেন। এই ৬ জনের একটি দল, তারা কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। পুরোটাই বাংলাদেশি র্যাকেট। বাংলাদেশের থেকেই হত্যাকাণ্ড বাংলাদেশিদের সংগঠিত করেছে কলকাতায় বসে, এবং একেবারে বিরল হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড। স্বাধীনতার পরে যে ঘটনা ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে বিদেশি কোনো এমপি ভারতে এসে খুন হয়েছেন, এই ধরনের ইতিহাস কিন্তু একেবারেই দেখতে পাওয়া যায় না। এবং এটা কিন্তু বিরল ইতিহাস। প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশের কোন এমপি ভারত এসে খুন হয়েছেন, এবং নৃশংস খুন। পুলিশ কি করছিল? পুলিশের কাছে একেবারে যদি দেখেন অনেক আগে এফআইআর হয়েছিল, অনেক আগে নিখোঁজ ডায়েরি হয়েছিল, তারপরেও পুলিশ খোঁজ দিতে পারেনি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, নিউটাউন পুলিশ কমিশনারেট তদন্ত করেছে। কেন্দ্রের একাধিক যে বাহিনী তারা খোঁজ করেছে। একেবারে গোয়েন্দা তৎপরতা চূড়ান্ত হিসেবে ছিল। তারপরেও যদি আপনি দেখেন শেষ মুহূর্তে বাংলাদেশি পুলিশ, বাংলাদেশ ডিএমপি, তারা কিন্তু এই খুনের যে কিনারা বাংলাদেশে বসে করেছে। যে ৫ জন বা এখন পর্যন্ত ৬ জনের মধ্যে ৫ জন বাংলাদেশে পালিয়ে গিয়েছিল, তাদের মধ্যে ২ জনকে বাংলাদেশি পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। তাদের জেরা করেছে এবং তাদের জেরা করার পর প্রথম আবাসনের খোঁজ মেলে। সেই আবাসনে নিউটাউন থানার পুলিশ, অর্থাৎ নিউটাউন থানার পুলিশ চলে যায়, টেকনোসিটি থানার পুলিশ তারা পৌঁছায়। সেখানে গতকাল তারা কিছুই খুঁজে পায়নি। পরবর্তীকালে তারা কিন্তু দেহাবশেষ সেখানে কিন্তু ফরেনসিকের মাধ্যমে তারা উদ্ধার করে, এবং সেখানে উদ্ধারের পর কিন্তু এই যে টোটাল যে রহস্যের জট সেটা কিন্তু এখনো পর্যন্ত খুলেছে। পুলিশের কাছে যে খুনের মোটিভ সেটা কিন্তু অনেকাংশেই ক্লিয়ার, তবে পুলিশ এখনো পর্যন্ত মুখ খুলছে না। বাংলাদেশ ডিএমপি কিন্তু মুখ খুলছে না। যে কজন গ্রেপ্তার আছে তাদের নাম সে বিষয়েও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খোলাসা করতে চাইছে না। কারণ পুলিশ বলছে যে বাড়িতে যে ফ্ল্যাটে খুন হয়েছে সেই খুনের মধ্যে একজন, অর্থাৎ এই যে ফ্ল্যাট সেটাও কিন্তু একজন বাংলাদেশি মালিকাধীন। ফলে বাংলাদেশের যে মালিক সে কিন্তু এখনো পর্যন্ত ভারতেই পালিয়ে রয়েছে। তাকে ধরাটা এখনো পর্যন্ত মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ ৬ জনের মধ্যে ৫ জন, তার মধ্যে যে ৫ জন বাংলাদেশে পালিয়ে গিয়েছে তাদের মধ্যে একজন বলা হচ্ছে তৃতীয় দেশে পালিয়ে গিয়েছে, এবং একজন এখনো ভারতে রয়েছে। তাকে ধরার যে চেষ্টা সেটা কিন্তু পুলিশ করতে চাইছে, যার ফলে তারা নাম সামনে আনতে চাইছে না। একটা ব্যাপক গোয়েন্দা তৎপরতা আমরা লক্ষ্য করেছিলাম শুরু থেকে। কেন্দ্রীয় গোয়েন্দা, রাজ্য পুলিশ, রাজ্যে দুটো পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের এসটিএফ এবং তার সাথে বাংলাদেশ, সব মিলিয়ে একটা বিরাট একটা যে টিম বানিয়ে তাদের যে তদন্ত তারা কিন্তু দিনের পর দিন এগিয়েছে। বিগত ৩ দিন ধরে গিয়েছে। মাঝপথে নির্বাচনের জন্য কিছুটা এই তদন্ত প্রক্রিয়ায় খামতি দেখা গিয়েছিল, কিন্তু সব মিলিয়ে আবার একটা কথা যে পুলিশের তদন্তে কিছু তো খামতি থেকে গিয়েছে। বা একজন এমপি তার যে প্রোটোকল, তিনি যখন বাংলাদেশ থেকে ভারতে এসেছেন
হয়েছে তাকে কিন্তু রীতিমতো ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকে ইনফর্ম করে আসতে হয়েছে। তারপরেও তার নিরাপত্তা নিয়ে এতটা গাফিলতি কিভাবে থেকে গেল? না এমপি সাহেব নিজেই এই তদন্ত প্রক্রিয়াকে বা এই যে টোটাল যে একেবারে যে প্রোটোকল, সে প্রোটোকলকে তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন। প্রথমে বলছিলাম যদি মরদেহ যদি থেকে থাকে সেক্ষেত্রে কি আগে প্লট তৈরি করা হয়েছিল, কারণ সেই ক্ষেত্রে দেখা যাবে যে আজকে থেকে 4 দিন আগে যদি তিনি খুন হন তার পচা গলা যে গন্ধ সেটা ফ্ল্যাটের বাইরে আসবে, প্রতিবেশীরা গন্ধ পেত। কিন্তু পরবর্তীকালে কিন্তু পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে যে সেখানে মরদেহ উদ্ধার হয়নি। মরদেহকে যখন খুন হয়, অর্থাৎ তারা কাকে যে 6 জন মিলে তাকে খুন করে, খুনের পরে সেখানে যার মৃতদেহ খণ্ড বিখণ্ড করা হয় এবং ট্রলিতে ভরে সেই মৃতদেহ পাচার করা হয়েছে। পুলিশের প্রাইমারি ইনভেস্টিগেশন এখনো কিন্তু সেটাই করে উঠতে পারেনি যে মৃতদেহ কোথায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে যে মৃতদেহ কোথায় পাঠানো হয়েছে, কোথায় ফেলা হয়েছে বা কোথায় ফেলা হয়েছে, একাধিক জায়গায় ফেলা হয়েছে কিনা সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ। গতকাল থেকে পুলিশ কিন্তু নজরদারি চালিয়েছে কোথায় কোথায়, একেবারে যদি কলকাতা বা তার সারাউন্ডিং যেখানে যেখানে মোবাইল টাওয়ার লোকেট হয়েছিল, অর্থাৎ কলকাতা, বিহার, ঝাড়খণ্ড, ইউপি এবং তার সাথে বেনাপোল পর্যন্ত, যে এখানে কোনো আননোন মরদেহ উদ্ধার হয়েছে কিনা। আজকে কিন্তু পুলিশ তদন্ত করে চালাচ্ছে কোনো দেহের টুকরো উদ্ধার হয়েছে কিনা। নদীতে কিন্তু যে বলা হচ্ছে, একটা সময় বলা হচ্ছে নদীতে দেহ ফেলা হয়েছে, কোন নদীতে দেহ ফেলা হয়েছে সেটাও কিন্তু জিজ্ঞাসাবাদের অংশ। সব মিলিয়ে মৃতদেহকে এই যে খুনের যে রহস্য সেটা কিন্তু, অর্থাৎ কেন খুন বা খুনের পরে দেহাবশেষ কোথায় গেল, সব মিলিয়ে কিন্তু পুলিশ আরো বেশি তদন্ত চালাচ্ছে, আরো বেশি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যত সময় যাবে পেঁয়াজের খোসার মতো গোটা তদন্ত প্রক্রিয়ার যে সত্যতা বা তার যে ঘটনা প্রক্রিয়া, যে কিভাবে ঘটনাগুলো ঘটলো সেটা কিন্তু সামনে আসবে এবং দর্শকদের সেটা আমরা জানাতে পারবো। কাকলি। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব ঝিনাইদহে। আছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, উনি যেহেতু একজন সংসদ সদস্য ছিলেন, তার সমর্থকরা কি বলছেন, স্থানীয় প্রশাসন থেকে কিছু বলা হয়েছে কিনা? আসলে আপনি যেমনটি বলছিলেন, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের এই মৃত্যুর সংবাদ শোনার পরেই কিন্তু তার এই কালীগঞ্জ উপজেলার যে বাড়ি, সে বাড়ি সহ তার যে বাড়ির সামনে যে দলীয় কার্যালয় আছে, এর সামনে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা এসেছেন এবং তার যারা শুভাকাঙ্ক্ষী এবং নেতাকর্মীরা, তাদের মধ্যে কিন্তু একটি শোক এবং তাদের মধ্যে কিন্তু একটা আক্ষেপ বিরাজ করছে। আসলে এই পরিবার বা নেতাকর্মীরা কিন্তু তারা নিউজের মাধ্যমে কিন্তু তারা জানতে পেরেছে যে তার মৃত্যুর খবরটি। তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তার বাড়ি এবং এখানে তার পরিবারের যে দুটি কন্যা এবং তার পরিবার রয়েছে, তারা কিন্তু এই ঘটনা নিখোঁজের পর সংবাদ শোনার পর থেকে কিন্তু তারা ঢাকাতে অবস্থান করছেন এবং তারা কিন্তু সরকারের ঊর্ধ্বতন যারা আছেন তাদের দ্বারস্থ হয়েছেন তার এই নিখোঁজের পর তাকে খুঁজে পাওয়ার জন্য। তা আজকে এই 9 দিন পরে কিন্তু তার এই মৃত্যুর সংবাদ কিন্তু এলাকার মানুষ তারা জানতে পেরেছে এবং এখানে কিন্তু যে তার পরিবার যা স্বজনরা এসেছেন এবং তারা বেশ আহাজারি করছেন। তো আসলে যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছে কেন এই হত্যা করা হলো, কেন এটা হলো, সেটি কিন্তু যেন সরকারের পক্ষ থেকে সেটি যেন উদ্ধার করে ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুততার সময়ের মধ্যেই যেন তার এই মরদেহ এদেশে নিয়ে আসা হয়, এজন্য সরকারের হস্তক্ষেপও কামনা করছেন পরিবার এবং তার নেতাকর্মীরা। তো এই ছিল এখন পর্যন্ত ঝিনাইদহের সর্বশেষ সংবাদ। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সাদ্দাম হোসেন।